নমস্কার। গল্পস্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম একটি বিকেলের গল্প। এই বিকেলটা যে এইরকমই হবে তা যেন মীরা আগেই জেনেছিল। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে শুয়ে শুয়ে দেখল ফাটাচটা মেঝের ওপরে ছেঁড়া মাদুরটা পেতে মা শুয়ে আছেন। দিদির বিয়েতে কোণে বসার জন্যে দিদির শ্বশুর বাড়ি থেকে মাদুরটা দিয়েছিল। দিদির শ্বশুর নিজের পাওনাগন্ডা সম্পর্কে খুব নাকচোখ খোলসা ব্যবহার করেছিলেন। প্রত্যেকটা জিনিস এবং দিদিকেও খুব যাচাইয়ের চোখে দেখেছিলেন। ভাবটা ছিল, জানি সব জানি, বাজিয়ে বা পোষে না নিলে আমি ঠকে যাব। কিন্তু নিজেরা যখন দিলেন, তত্ত্ব করলেন বা দিদিকে কিছু দিলেন, তখন সেই চতুর ভদ্রলোকটি আর একটা নীতি অনুযায়ী কাজকর্ম করলেন। দেব, তবে সংস্কার ও প্রথা অনুযায়ী যা দরকার তাই দেব। ওই গরিব সংসারে আর বেশি কিছু দিয়ে লাভ নেই। বরঞ্চ মেয়েটাকে যখন নিজের ঘরে আনবো, তখন সে নিজেদের মানুষ হবে। তাকে যা দেবার তখন দেব, তার আগে নয়। তাই তত্ত্বের মিষ্টিগুলো ছিল বিশ্রী, পাড়ার ময়রার তৈরি। জিনিসগুলো ছিল নেহাত খেলো। ওই মাদুরটা এমনই ছোট ছিল যে কোনো মতে দিদি বসতে পেরেছিল সেই গ্রীষ্মের দুপুরে। শান্ত দিদি, লক্ষ্মী দিদি, বারবার যাচাই হতে রাজি হওয়া দিদি। যতক্ষণ না গাড়ি চড়ে তার জন্য বর এসেছিল, ততক্ষণ দিদি ওইখানে আড়ষ্ট হয়ে বসেছিল। মাদুরটা দেওয়া হয়নি। মা সেই মাদুরটা পেতে শুয়ে আছেন। পাশ দিয়ে দুটো আরশোলা ফড়ফড় করে ঘুরে বেড়াচ্ছে। মার ঘেন্না করছে না। মা সেদিকে তাকাচ্ছেনও না। মা এক মনে বই পড়ছেন। ঘুম ভেঙে মার দিকে চাইতে আজকে মীরা দেখল মা আর তার অজান্তে ওই ফাটা মেঝেটার উপরে একটা দামি সোনালি শাড়ি কে যেন ছড়িয়ে রেখে গিয়েছে। আর কোনো কথা তার মনে হলো না। রোদের এমন উগ্র সোনালি রং সে কোনোদিনও দেখেনি। দেখে মীরার মনে হলো এই রকম রঙের নানা ধরনের কাপড় পরে সে সোনালীকে কতদিন রজতের দাদা কনকের সঙ্গে ঘুরতে দেখেছে। কনকেরই গাড়িতে। সোনালী এমন পাথরের মতো মুখ করে সামনের দিকে সোজা তাকিয়ে থেকেছে যে মীরার মনে হয়েছে এমন অহংকারী মেয়েকে কনক ভালোবাসে কি করে, কি আছে ওর মধ্যে। এ প্রশ্ন করেছে তার হিংসুটে মন। তারপরে তার বাধ্য নম্র দাসত্বে ভরা ভালো মনটা বলেছে, সোনালি সব আছে, ফর্সা রং, বাবার টাকা, স্মার্ট স্কুলে করে স্মার্ট হবার ছাড়পত্র। আশ্চর্য এই যে সোনালি স্কুলে তারই সঙ্গে পড়ত। পরে এমন দূরে সরে গেল যে ইচ্ছে করলো মীরা তার সঙ্গে কথা বলতে পারেনি। ভয় হয়েছে, পাছে সোনালি চিনতে না পারে, পাছে তাকে অস্বীকার করে। আর কনকের যা নাক তলা ভাব। আজকে রোদটা দেখে তার প্রথমে সোনালির কথা মনে হলো। তারপর কনক, সোনালি, রজত, তিনটে সুখী মানুষের চেহারা মনে পড়ল। কনক বিয়ে করবে সোনালিকে। রজত ও সোনালির কান ধরে ছবি তোলায়, হাত ধরাধরি করে গল্প করে বারান্দায় দাঁড়িয়ে। কেউ কিছু মনে করেনি। নিন্দে হয় না, কথা হয় না। সব কিছু ওদের কি সুন্দর মানিয়ে যায়। তবু রজত অন্যরকম। আর রজতের কথা মনে হতে মীরার মনে হলো আজকে মঙ্গলবার। মীরা তাড়াতাড়ি উঠল। উনুনে চায়ের জল চাপানো আছে সে জানে। জলটা এতক্ষণে শোঁ শোঁ করছে। মীরা তাক থেকে পেয়ালা দুটো পেড়ে নিল, চা করল, মাকে দিল, নিজে নিল। ছোট ভাইটা এখনো দুধ খেলেই ভালো, কিন্তু তাকে দুধ চায়ে মিশিয়ে সে একটা কলাই করা গেলাসে দিল। চিনির কৌটোয় এক টুকরো পাউরুটি ছিল। ছোট ভাইটাকে সে রুটিটা দিল।
তারপর মীরা জামা কাপড় বদলে নিতে ঘরে ঢুকলে। মঙ্গলবার পরবে বলে সে রবিবারে কাপড় কেচে শুকিয়ে বিছানার নিচে রেখেছে। ব্লাউজ রেখেছে বাক্সে। জামা কাপড় বদলে নিল মীরা। মুখে পাউডার মাখতে গিয়ে তার আজও মনে হলো সাদা টেলকাম মাখা উচিত নয়। তারপর সে নিজেকে বলল, এবার ভালো একটা পাউডার কিনতে হবে। বড়লোকের বাড়িতে টিউশনি করা মহা মুশকিল। সেদিন ছাত্রী বলে বসল, মীরাদি, আপনি পাউডার মাখেন কেন? আমার দিদিরা কেউ মাখে না, সবাই অন্য জিনিস ব্যবহার করে। কে জানে কি সেসব, যা মাখলে ঘামতে লজ্জা করে না, মুখে ফুটে ওঠে না পাউডারের দাগ। বাস স্টপে রজতের সামনে দাঁড়িয়ে ঘামতে মীরা কি কম লজ্জা পেয়েছে? কিন্তু 5টা 10-এর বাস না ধরতে পারলে সে রজতকে পাবে না। মীরা মাকে বলল, মা যাচ্ছি, ফিরতে দেরি হবে, ভাবছি সুধার বাড়িতে ঘুরে আসব। বাস স্টপে দাঁড়িয়ে মীরা উসখুস করতে লাগল। বাস স্টপের ঠিক সামনেই রজতদের বাড়ি, রাস্তার ওপারে, আর বাস স্টপের পেছনে মীরাদের বাড়ি। কোনোদিন এখানে বাস স্টপ ছিল না। কয়েক মাস হলো সিমেন্টের এই ছোট্ট শেডটা তৈরি হয়েছে। রজতের বাড়ির সামনে একটা আড়াল করেছে। রজত এখনো আসেনি, অথচ একটা বাস এলো। মীরা দেখেও না দেখবার ভান করে অন্যদিকে চেয়ে রইল। তার মনে হলো বাসের আর রাস্তার সব লোকই তাকে দেখে হাসছে। তারা মজা পেয়েছে। যে রাস্তায় একই নম্বরে বাস চলে, সেই রাস্তায় একটা বাস ছেড়ে দেওয়া মানে কারো জন্য অপেক্ষা করছে মেয়েটি। এসব আর কে না বোঝে। এখন এটা বেশ একটা খেলায় দাঁড়িয়েছে। রজতকে সে দেখছে 2 বছর থেকে। সেন্ট জেভিয়ার্সে করা দায়িত্ববিহীনভাবে সুখী, অত্যন্ত স্মার্ট একটি টেনিস খেলা ছেলে। তার উপরে চেহারা সুন্দর, তার উপরে ধনী। এই ছেলেকে দেখে মীরার মুগ্ধ হবার কথা, কিন্তু ছেলেটির কোনোদিনও মীরার মন বুঝবার কথা নয়। কিন্তু যেদিন বাসে মীরার পার্স চুরি হয়েছিল, কন্ডাক্টরের সামনে রাগিয়ে দুঃখে মীরার চোখে জল এসেছিল। সেদিন তাকে আশ্চর্যভাবে রজত সাহায্য করেছিল। রজত আর একটি ছেলের সঙ্গে ইংরেজিতে গল্প করতে করতে চলেছিল। মীরার বিব্রত বিপন্ন অবস্থাটা দেখে সে ছেলেটিকে নিচু গলায় কি বলল, তারপর ঝুলে পড়ে কন্ডাক্টরকে ডাকল। মীরাকে সে নেমে যাবার সময় বলল, কিছু ভাববেন না, আপনার ভাই দিলীপকে আমি চিনি। পরে একদিন এই বাস স্টপে দাঁড়িয়ে রজত সহজভাবে হেসে বলেছিল, আজ পার্স আছে কিনা দেখে নিন। মীরা অসহজ বোধ করেছে। রজত বলেছে, প্রায়ই তো একই বাসে চলাফেরা করি আমরা। কোথায় যান? পড়াতে। ও, বলে রজত তখনই আগ্রহ হারিয়েছে। দেখতে ভালো আর যৌবনে চটক আছে বলে কথা বলা যায় মীরার সঙ্গে, কিন্তু সে পড়াতে যায় এই মনে করলে যেন তার মধ্যে ভবিষ্যতের এক ওলপুজো খেকি মেজারে মাস্টারনিকে দেখা যায়। তারপরে কখনো সখনো কথা হয়েছে। আর 18 বছরের এক স্বল্পবুদ্ধি মেয়ে, যাকে ভীতি পড়ে টিচার হতেই হবে, তবু যে স্বপ্ন দেখে মনে মনে, সেই মীরা মনে মনেই ভীষণ ভালোবেসে ফেলেছে রজতকে। এখন রজত আসতে যেতে সাধারণভাবে যতটুকু দেখা হয়, তার ভেতর থেকে সে মানে বের করতে চেষ্টা করছে। আজকে রজত তাকায়নি। আজ তবে ও আমার ওপর রাগ করেছে। ও রাগ হবার মতো কি করেছি আমি? আমি কি ব্যবহারে বা চালচলনে কোনো কিছু করেছি বা প্রকাশ করেছি যা দেখে রজত অসন্তুষ্ট হতে পারে? ও অসন্তুষ্ট হলে, না তাকালে আমার ভীষণ কষ্ট হবে। অতএব হে ভগবান, তুমি ওর মনটাকে ভালো করে দাও। ওর সঙ্গে আমার দেখা হয় শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। সপ্তাহে 3 দিন মাত্র ওকে আমি দেখি। যদি তাও দেখতে না পাই, অথবা এই সামান্য দেখার সময়টুকুর মধ্যে ওর চোখে আমি কোনো আগ্রহের আলো দেখতে না পাই,
তাহলে আমার কষ্ট হবে। আজকে রজত আমার দিকে তাকিয়ে হাসল। আজ আমার মনটা খুশিতে ভরে গিয়েছি। আজ আমি যেতে যেতে যে নতুন গানটা শুনেছি সেইটি মনে মনে গেয়েছি। যেদিন রজত আমার দিকে এমনি খুশি হয়ে যায়, হাসে বা একটা কথা বলে, আমার বাড়ি ফিরে রেডিওটা খুলে সব আধুনিক গান শুনতে ইচ্ছে করে। এখন রজতকে ভালোবেসে আমি সব গানের কথাগুলো মানে খুঁজি। আমার মনে হয় গানগুলো যে কথাই হোক না কেন, সেই আদ্যিকালের পাষাণের বুকে আর এখনকার না যেও না রজনী এখনো বাকি। সব গান যেন রজতে প্রায় আমার ভালোবাসাকে ভিত্তি করে রচা। আমার মন ওই গানের সুরের মতো দুঃখে বেদনায় আনন্দে দোলা খায়, ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে। এইসব মীরার চিন্তা। মীরা এইসব ভেবেছে। রজতের ব্যবহারগুলোর মানে বের করে করে জোর করে নিজেকে ভাবপ্রবণতার পাকে পাকে বেঁধে কষ্ট পেয়েছে। এই কষ্টতে একটা আনন্দ আছে। এখন মীরা দেখছে কয়েক সপ্তাহ ধরে রজত তার সঙ্গে একই বাসে যায় যায় আর এসপ্ল্যানেডে নেমে যায়। মীরার সঙ্গে সে যে সবসময় কথা কইতে চেষ্টা করেছে তা নয়, তবু মীরার মনে হয়েছে ভিড়ের মধ্যে রজতের চোখটা যেন তাকে বারবার ছুঁয়ে যাচ্ছে। মীরা মনে করেছে রজত এমনি করে হয়তো সুযোগ খুঁজছে। সুযোগ সুবিধা ছাড়া কি কথা বলা যায়? পথে ঘাটে বড় জোর কুশল সংবাদ জিজ্ঞাসা করা যায়। অন্তরের কথা বলতে হলে তেমন সুযোগ, তেমন পরিবেশ নিশ্চয়ই চায়। রজত টেনিস র্যাকেট দোলাতে দোলাতে রোজ আসে। আজ এলো খালি হাতে। আজ কডে ট্রাউজার্সের উপর ঘন নীল সিল্কির শার্ট, চুল উস্কো খুস্কো, পায়ে চটি। বাসটায় আগে উঠল মীরা। আগে একটা বাস গিয়েছে, তাই এই বাসটা ফাঁকা ছিল। মীরা উঠে লেডিস সিটে বসল। বুঝল যে পিঠের কাছে ওই যে লম্বা সিটটা, তাতে বসল রজত। সমস্ত শরীরটা মীরার কেমন যেন সজাগ হয়ে উঠল। কেমন করে ছেলেরা আর মেয়েরা পথে ঘাটে কথা বলে কে জানে। এমনি করে চলতে চলতে রজত কি তাকে বলবে, এই স্টপে নামে আসুন? নেমে মীরা বিব্রত বোধ করবে। তখন রজত তাকে সহজ হতে দিয়ে একটা সিগারেট ধরাবে, হাওয়া থেকে বাঁচিয়ে নিচু হয়ে। তারপর মীরা আর সে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়ার দিকে চলে যাবে। মীরাকে সে বলবে, লজ্জা পেয়েছেন? কিন্তু এমনি করে আপনার সঙ্গে কথা বলবার আমার অনেক দিনের স্বাদ। মীরা জবাব দিতে পারবে না। তারপর রজত তাকে বলবে, আমার কাছেও আপনি সহজ হবেন না, কথা কইবেন না? বাধ্য হয়ে চোখ তুলবে মীরা। এইরকম হবে নাকি? মীরা ভাবতে চাইল। একটু পিছন ফিরলে সে রজতকে দেখতে পায়, অথচ কিছুতেই মীরা ঘাড়টা ফেরাতে পারছে না। এলগিন রোড থেকে বাসটা খুব তাড়াতাড়ি চলল, ময়দানটাকে বাঁ দিকে রেখে এসপ্ল্যানেডের দিকে। হঠাৎ মীরা যদিও জানতো এইরকমই হবে, তবু তার হৃৎপিণ্ডটা একটু লাফালো। রজত বলল, একটু কথা ছিল, নামবেন এখানে? যন্ত্রচালিতের মতো নামল মীরা। পার্ক স্ট্রিটে স্টপ। রজত বলল, কেমন করে যে বলি বুঝতে পারছি না। রজতকে বড় অসহায় দেখালো। চুলের মধ্যে আঙুল চালিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। বলল, খুব তাড়াতাড়ি বলে ফেলি। মীরা জিভটা তালুতে আটকে গিয়েছে। বুকের ভেতরে শব্দ হচ্ছে। মুখ ঘেমে যে পাউডারের বিশ্রী সাদা সাদা ছোপ ফুটে উঠেছে তা বুঝতে পারছি। এই স্টপে দাঁড়িয়ে তাকে বলবে রজত, এমনি করে অন্য বাসগুলোর দিকে অস্থির চোখে চাইতে চাইতে, এমনি ভিড়ের মধ্যে? মীরা অসহায় বোধ করল। রজত বলল, দেখুন, বাসে উঠে দেখলাম পার্সটা আমি আজ ফেলে এসেছি, অথচ আমার একজন বন্ধুর আসবার কথা আছে। বাড়িতে যদি যায় তাহলে আমার বড্ড দেরি হয়ে যায়। আপনি আমাকে একটা টাকা ধার দিতে পারেন? কালই আমি দিলীপকে দিয়ে দেব। মীরা বিবর্ণ মুখে রুমালটা খুলল। গিট খুলে নয়া পয়সার উপদ্রবে কোন ঠাস একটি ভাঁজ করা ময়লা নোট বের করল।
রজতকে সে নোটটা দিল। এবার থামল ৯ নম্বর বাস। বাস থেকে লাফিয়ে নামল একটি মেয়ে, অ্যাংলো ইন্ডিয়ান, বছর ১৮ হবে বয়স। রজত তাকে দেখে হাসল। তারপর মীরাকে বলল, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মেয়েটি কোমরে সে হাতটা জড়িয়ে নিল। দুজনে দ্রুত পার হয়ে গেল পার্ক স্ট্রিট। মেয়েটি একবার হাসল। এখান থেকেও মীরা সে হাসির শব্দ শুনতে পেল। মীরার বাস আসছে না। মীরা দাঁড়িয়ে আছে। এরপর সে শ্যামবাজারের ছাত্রীটিকে অঙ্ক কষাবে, ধর্মতলায় বাংলা শেখাবে একজন গুজরাটি মহিলাকে। বাড়ি ফিরতে ফিরতে তার রাত ৯টা বাজবে। তারপর মার সঙ্গে পিঁড়িতে বসে কলাই করা থালায় ভাত খেয়ে মীরা শুতে যাবে ময়লা বিছানায়, ভাবসা গন্ধের মধ্যে। মীরার মনে হলো রজত হয়তো তাকে নিয়ে হাসাহাসি করছে। মেয়েটিকে বলছে, কিছুদিন থেকে ওই মেয়েটাকে কিরকম নাচাচ্ছে যেন। মেয়েটি হাসতে হাসতে বলছে, সত্যি? মীরার হঠাৎ মনে পড়ল তার ঘাড়ের উপর কিরকম বিশ্রী আঁচিল আছে। ঘাড়ের উপর আঁচিল, কি কুৎসিত! বাসে বসে বা দাঁড়িয়ে রজত নিশ্চয় সেটা অনেকদিন দেখেছে। আর কে না জানে ঘাড়ে আঁচিল আছে, দেখতে সাধারণ, অবস্থায় গরিব। এসব মেয়েকে রজতরা কোনোদিনও ভালোবাসে না, বাঁচতে পারে না। মীরা নিজেকে খুব হতভাগ্য, বঞ্চিত, শূন্য মনে হলো। শূন্য মনে মীরা সামনের দিকে চাইল। কি আশ্চর্য হলো, অ্যান্ডারসনের বাড়িটার গায়ে কিরকম নির্লজ্জভাবে বিকেলে রোদটা চলছে, সোনালির মধ্যে লাল আভা ছড়িয়ে। পেছনের দিকে তাকালো। সেখানে সবুজ ঘাসের উপর দিয়ে সুখী সুখী মানুষের জন্য, রজতদের জন্য, কনকদের জন্য, সোনালিদের জন্য বিকেলটা একেবারে অবধারিত কনক চাপার অকালই ঢেলে দিয়েছে। মীরা মনে করতে পারল তাদের বাড়ি থেকে রোদটা কখন চলে গিয়েছে, কত তাড়াতাড়ি। বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে মীরা বুঝতে পারল তার যা পাওনা সে হিসেবের বাইরে খানিকটা রোদও সে পেতে পারে না। সে রোদ যত সুন্দর এবং উজ্জ্বল হোক, সে রোদ যদি মঙ্গলবার বিকেলে রোদই হয়, তবুও না। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।